This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. খাস কলকাতায় একাকী বৃদ্ধার বাড়িতে লুট, শয্যাশায়ী বৃদ্ধাকে ধারালো অস্ত্র ঠেকিয়ে লুট ঘটনায় পরিচিত কারো জড়িত থাকার সম্ভাবনা আছে বলেই মনে করছেন তদন্তকারীরা। বাড়ির কেয়ারটেকার পরিচারিকার পাশাপাশি এক রাজমিস্ত্রির যোগের আশঙ্কা। এক রাজমিস্ত্রিকে বাড়িতে থাকতে দিয়েছিলেন বৃদ্ধা। 12 তারিখ লুটের ঘটনার দিন থেকে বেপাত্তা ওই রাজমিস্ত্রি। অস্ত্র দেখিয়ে বৃদ্ধার কাছে সোনার গয়না 15,000 টাকা লুটপাট হয়। বৃদ্ধার একাকী থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতী হামলা। বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ পুলিশের। শহরের বুকে ফের দুষ্কৃতীদের টার্গেট একাকী বৃদ্ধা। কোথায় কলকাতা পুলিশের প্রণাম কর্মসূচি? একাকী বৃদ্ধাদের নিরাপত্তা কোথায় কলকাতা শহরে? বিডন স্ট্রিটের এই যে বাড়ি, অভিজাত একটা বাড়ি, প্রাক্তন সলিসিটরের বাড়ি, প্রতিবেশীরা কি বলছেন এই ঘটনার পর এবং এই বাড়ির পরিচারিকা তারই বা কি বক্তব্য শুনুন। আমি কিচ্ছু শুনিনি, আমি দেখিওনি। আমাকে গেট খুলতে বলেছে, গেটটা খুলে দিয়েছি, দিয়ে শুয়ে পড়েছি। আমি নিচেও নামিনি। এটা কে খুলতে বলেছে? এদের কেয়ারটেকার। আচ্ছা, কেয়ারটেকার কবে থেকে কাজ করছে এখানে? 25 বছর। আর আপনি কত বছর? 35 বছর। আচ্ছা, কে থাকে এই বাড়িতে? কতজন থাকে? শুধু ম্যাডাম থাকে, আর কেউ থাকে না। এই মিস্ত্রিকে 2-3 মাস হলো থাকতে দিয়েছে বউ। মানে ইনি কি বহু পুরনো? হ্যাঁ, 25-30 বছর এই বাড়িতে রাজমিস্ত্রি, আউটডোর প্লাস্টার, রং ফং হ্যান ত্যান নানা রকম মালিক থাকতেই করতো। ওদিকে হয়তো বলেছে যে রাজাবাজারে থাকতে কষ্ট হচ্ছে, আমাকে যদি থাকতে জায়গা দাও। তুই বাড়ি তো খালি পুরাই যে তুই একতলার ঘরটায় থাক। সার্ভেন্ট কোয়ার্টারে তো আলাদা লোক আছে, ঘুরে সামনের ঘরটা ওটা সার্ভেন্ট কোয়ার্টার। তখন বাড়ির ভেতরে দিয়েছে। কতদিন হলো থাকছিল? 2 মাস। আর এই 12 তারিখের পর থেকে নো হায়ার। হ্যাঁ, নো হায়ার। মানে কোনো এখন মোবাইল ট্র্যাক করে কোথায় আছে খুঁজে মানে খোঁজ পাওয়া যাচ্ছে না। 12 তারিখ সকালে ওই মিস্ত্রি বাড়ি যায় আর ওই দিন রাতেই ওই দিন রাত্রিরেই ঘটনাটা। হ্যাঁ হ্যাঁ, কোনো রকম থাকতে পারে। হ্যাঁ কি? হ্যাঁ, ওই মিস্ত্রির কোনো রকম ইনভলভমেন্ট? হ্যাঁ 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 একবারে। কি? আবার মিস্ত্রির দিকে তো নজর আমার। চোর ডাকাত বেইমান পাতাখোর জঙ্গলে ঢোকে, কিন্তু 3 তলায় উঠে ডাকাতি করার তাদের ক্ষমতা নেই। সেটা একদম বাড়ির ভেতর সদর দরজার ডান দিকের ঘরটায় যিনি থাকতেন তিনি মহাপুরুষ। কি একা থাকেন? হ্যাঁ। আর বাড়ির তলায় কে থাকে? কে আছে বাড়িতে? কিছু লোকজন আছে, কেয়ারটেকার আছে কিছু। কতজন কেয়ারটেকার দাদা? কতজন কেয়ারটেকার থাকে? আপনি কি এই ঘটনার পর থেকে টানা করে যাচ্ছেন? তারপরে আসেনি আপনার। আচ্ছা, এই দুদিন তো আসেনি। লাস্ট কবে এসেছিলেন? তার আগের দিন। এবং ভদ্রমহিলার যা শারীরিক অবস্থা, উনি হাঁটাচলা করতে পারেন? না পারেন। কেন পারেন না? ওনার তো ভেঙে গেছে, ফিমার ভেঙে গিয়ে অপারেশন হয়েছে। এখন ফিজিওথেরাপি চলছে। ফিজিওথেরাপি। আপনি ফিজিওথেরাপি? হ্যাঁ। বিডন স্ট্রিট খাস কলকাতায় ঘটনা ঘটছে। এলাকার কাউন্সিলরের কি বক্তব্য আপনাদের শোনাবো। পাশাপাশি প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থাকছে, পাশাপাশি রাজনৈতিক প্রতিক্রিয়াও রয়েছে। মেট্রো রেলের তো আর এখন কিছু নেই, এটা রয়েছে। এটা রাত্রেবেলা বাড়িতে যদি কেউ না থাকে আর এই রাস্তা আলো আধারিকে টপকে ঢোকে, কারো বাবার ক্ষমতা নেই যে ধরবে। এটা ঝোপঝাড় হয়ে আছে। বাড়িতে তো সবসময় কেয়ারটেকার থাকে, পরিচারিকা থাকে। আরে মশাই, একটা দুটো লোক রাত্রিবেলা 4টে সশস্ত্র লোক ঢুকলে ওরা কি করবে? ওরা তো ওপরেই বসে থাকবে। নাগরিক সুরক্ষাটাই হচ্ছে পুলিশের কাছে প্রথম এবং প্রধান। এই একাকী ভদ্রমহিলা এবং একাকী বৃদ্ধা যারাই থাকুক না কেন, প্রত্যেকের জন্য আরও বেশি সময় পুলিশকে দিতে হবে, কারণ আগামী দিনে এই সুরক্ষা যদি না থাকে সমাজ ব্যবস্থায় সুরক্ষা থাকবে না। নিরাপত্তা দিতে হবে। যেমন প্রিভেনশনের একটা বড় ব্যাপার আছে, ক্রাইমটা করতেই দেওয়া হবে না। প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম, যেটা পুলিশের প্রথম এবং প্রধান বিবেচ্য, প্রিভেনশনটাও করতে হবে এবং যদি গাফিলতি থাকে সেই গাফিলতিকে পূরণ করতে হবে এবং ডিটেকশনের জন্য 100 ভাগ ঝাঁপিয়ে পড়তে হবে, ডিটেকশন করতে হবে। এই অপদার্থ পুলিশকে বরঞ্চ একটা প্রণাম করতে চাই, কারণ এরম ধরনের অপদার্থ পুলিশ ভারতবর্ষে কখনো দেখেনি। আর বৃদ্ধার ওপর হামলাটা নতুনও কিছু নয়, হ্যাঁ, আর চুরি ডাকাতিটাও নতুন কিছু নয়। প্রতি মাসে একটা করে এখন ডাকাতি হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সোনার দোকান দেখি, এই কাকিনাড়া, বর্ধমান, জগদ্দল, আসানসোল, এসব জায়গায় আরও বেশি দেখি। কিন্তু নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খুন, রাহাজানি, ছিনতাই, রেপ,
ইটস এ ন্যাচারাল ইস্যু। তো পুলিশ অফিসার বলতে গেলে আপনাকে এই উত্তর কলকাতায় একটা পুলিশের মিউজিয়াম হয়েছে, আপনাকে সেখানে যেতে হবে। সৎ ভালো দক্ষ দুঁদে পুলিশ অফিসার যদি আপনাকে খুঁজতে হয় তাহলে অবশ্যই আপনাকে কলকাতার পুলিশ মিউজিয়ামে একবার যেতে হবে। 2016 প্রাথমিকে চাকরির সুপারিশ করে পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি প্রভাবশালীদের। আদালতে পেশ করা সিবিআই এর তালিকায় তৃণমূল এবং বিজেপি নেতা নেত্রীদের নাম। বিষয়টি সামনে আসতেই শোরগোল রাজনৈতিক মহলে। মমতা বালা ঠাকুর, ভারতী ঘোষ দুজনেই অভিযোগ খারিজ করেছেন। কোনো মন্তব্য করতে চাননি দিব্যেন্দু অধিকারী, যদিও এই ইস্যুতে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। 2016 প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কারা কারা চাকরির সুপারিশ করেছিলেন। সূত্রের খবর, আদালতে পেশ করা সিবিআই এর রিপোর্টে তৃণমূল ও বিজেপি দুই দলেরই নেতা নেত্রীদের নাম উল্লেখ রয়েছে। এই তালিকায় আছে শাসক দলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, প্রাক্তন পুলিশ সুপার ও বর্তমানে বিজেপি নেত্রী ভারতী ঘোষ এবং তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী সহ একাধিক নাম। সিবিআই সূত্রে খবর, বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে এই তালিকা উদ্ধার করে তারা। শুক্রবার আদালতে বেশ কিছু নথি জমা দেওয়া হয়েছে এবং তুলে দেওয়া হচ্ছে সে সমস্ত নথি সব অভিযুক্তদের কাছে, এবং সেই নথিতেই দেখা যাচ্ছে যে দিব্যেন্দু অধিকারী তৃণমূল সাংসদ, 2016 সময় তিনি তৃণমূল সাংসদ ছিলেন, সেই সময় প্রায় 20 জনের চাকরির জন্য সুপারিশ পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। তার পাশাপাশি বর্তমানে বিজেপিতে রয়েছেন বিজেপি নেত্রী সেই সময়কার ভারতী ঘোষ, তিনিও 4 জনের চাকরির জন্য সুপারিশপত্র পাঠিয়েছিলেন। তার পাশাপাশি শিউলি সাহা, এমনকি মমতা ঠাকুর, তিনিও 20 জনের সুপারিশপত্র পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। 2015-তে বনগাঁ লোকসভা উপনির্বাচনে জয়ী হন মতুয়া ঠাকুরবাড়ি পরিবারের সদস্য মমতা বালা ঠাকুর। সিবিআই এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাজ্যসভার সাংসদ মমতা বালা সেই সময় 20 জনের নামের সুপারিশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। আমার সততার আমি মনে করি যে কলুষিত করার জন্য, তাহলে সেখানে তাদের হয়তো ফায়দা হতে হাস্যকর ব্যাপার মনে হয়। তার কারণ হচ্ছে যে সিবিআই যদি পেয়ে থাকে তাহলে সেটা আমিও চাই যে সেটা তদন্ত হোক, এবং অন্যায় করি না, অন্যায় কখনোই আমি এই লাইনের সততা নিয়ে আমার জীবনের প্রথম লক্ষ্য হচ্ছে সততা। আদালতে সিবিআই এর জমা দেওয়া নথিতে নাম আছে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য ভারতী ঘোষের। সুপারিশ বিতর্কে যে সময়ের কথা বলা হচ্ছে তখন ভারতী ঘোষ পুলিশ সুপার হিসেবে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের যৌথ দায়িত্বে ছিলেন। তিনি 4 জনের নাম সুপারিশ করেন বলে আদালতে জমা দেওয়া সিবিআই এর নথিতে উল্লেখ রয়েছে। সিবিআই যখন আমার নামটা পেল, উচিত ছিল সিবিআই এর আমাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা, কোনো জিজ্ঞাসাবাদ করেনি, কিছু করেনি। সিবিআই আমাকে একবারও ডাকেনি, সিবিআই এর সাথে কোনো কথা হয়নি। যখন কারোর নাম আসে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা একটা নর্মাল তদন্ত, নর্মাল প্রসিডিওরের মধ্যে পড়ে। আজ পর্যন্ত আমাকে একবারও ডাকা হয়নি, বলা হয়নি। দ্বিতীয় কথা বলবো যে আমি এসপি টেনিওরে হাজার হাজার মানুষের উপকার করেছি। এসএসকেএম এ বেড বলুন, কেন্দ্রীয় বিদ্যালয়ে সিট বলুন, আমার রেকমেন্ডেশন সবসময় আমি করেছি, কিন্তু আইনের গণ্ডির মধ্যে। আমি বেআইনি রেকমেন্ডেশন করি না। সুতরাং এই যে রেকমেন্ডেশন 4 জনের বলছে, এটা কি আইনি রেকমেন্ডেশন, যেটা করা যায় এসপির জায়গায় বসে, না বেআইনি রেকমেন্ডেশন যেটা দুর্নীতির মধ্যে পড়ে, সেটা ক্লিয়ার করুক। 2016 সালে তমলুক লোকসভা নির্বাচনে প্রথমবার জয়ী হন দিব্যেন্দু অধিকারী। সিবিআই এর নথি অনুযায়ী সেই সময় তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে চাকরির জন্য তিনি 17 জনের নাম সুপারিশ করেছিলেন। ওই প্রাথমিক চাকরির সুপারিশ নিয়ে একটা কথা নো কমেন্টস। পার্থ চট্টোপাধ্যায় সেই সমস্ত সুপারিশ বা সেই নামের তালিকাগুলো পাঠিয়ে দিতেন মানিক ভট্টাচার্যের কাছে। মানিক ভট্টাচার্য সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং 321 জনের মোট সুপারিশপত্র পাঠানো হয়েছিল। তার মধ্যে 130-এর কয়েকজন বেশি তাদের চাকরি হয়েছিল সেই সুপারিশ থেকে। সেই নথি এবার সরাসরি আদালতে জমা দিল সিবিআই এবং বলা হচ্ছে যে এই নথি তদন্তের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট বা রিলায়েড আপন ডকুমেন্ট। এটা 2-2.5 বছর আগের পচা জিনিস আপনার বেরিয়েছে। যাদের সুপারিশে বেআইনি নিয়োগ হয়েছে তাদের মধ্যে কোনো বিজেপির লোক নেই। আপনারা যাদের নাম বলছেন তারা তখন এমপি এমএলএ থাকতে পারেন শাসক দলে, সেই সুবাদে লিখেছিল, তারা তখন বিজেপি করতে রাখেন। এবং যারা আজকে বিজেপির 2-3 জনের নাম আপনারা যারা এসেছে, তার মধ্যে আমাদের এখানকার এক্স এমপিও আছেন, তাতে তাদের সুপারিশে একজনেরও নিয়োগ হয়নি বা তাদেরকে ডেকে সিবিআই কে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও মনে করেনি। তৃণমূল কংগ্রেস বলে ব্যাপারটা দেখবই না, ধরবই না।
তো যাদের নাম আসছে যে তারা এই সুপারিশগুলো দিয়েছেন, আজকে তো তারা সব বিজেপি টিজেপি করছেন, তো তারা ব্যাখ্যা দিন কেন তারা দিয়েছিলেন। দায় তো তাদেরও নিতে হবে এবং সিবিআই তাহলে তাদেরও জিজ্ঞাসাবাদ করুক। এবং যদি সেক্ষেত্রে তাদের লিস্টের নাম এবং অনিয়মে থাকা নাম এক হয়ে যায়, তাহলে কিন্তু এই কেসের মধ্যে তাদেরও ইনক্লুড করা উচিত। সূত্রের খবর, সিবিআই আদালতে জানিয়েছে তারা এই নথির ওপর ভিত্তি করেই তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রত্যেকের হাতে সেই নথিও তুলে দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা।